নমস্কার। আজকের লাইভের বিষয় দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয়, দেউচা পাঁচামি 12 মিলিয়ন টনের কোল ব্লক, প্রায় 13 স্কোয়ার কিলোমিটার এলাকা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন নিজের দখলে নিয়ে এলো। সরকারি সংস্থা, আপাতভাবে তো দেখে তাই মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাই তো। কিন্তু এখানে কি সরকার কয়লা উত্তোলন করবে? জনগণের স্বার্থে জনগণকে চাকরি দেবে, জব ক্রিয়েশন হবে, অনেকে বলছেন চাকরি বাকরি হবে। বেশ বেশ, তো আমাদেরই সম্পত্তি, আমাদেরই জমি জমা ছিনিয়ে নিয়ে আমাদের কতিপয় কতজনের চাকরি বাকরি হয়ে থাকে সেটা আমরা স্বাধীনতা, তথাকথিত স্বাধীনতার পর থেকেই বুঝতে পারছি। এখন আরো বেশি করে বুঝতে পারছি। এত চাকরি বাকরি হলে মানে এত উন্নয়ন মডেল হলো, এত কারখানা হলো, এত প্রজেক্ট হলো, এত কিছু হলো, তা সত্ত্বেও বেকারত্ব বেড়েই চললো। এখন আবার সরকারি চাকরি চলে যাচ্ছে। যাই হোক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা, কি হচ্ছে ভেতরে, নেপথ্যে কি, এতে জনগণের কতটা উপকার হবে বলে মনে হচ্ছে। পরবর্তী বিষয় এই ভিডিওতেই থাকছে। 2016 বাতিল প্যানেলের যে শিক্ষক মহাশয়দেরকে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার শর্ত বা পর্যবেক্ষণ, যেভাবেই বলুন, সুপ্রিম কোর্ট দিয়েছিল, সরকারকে সেই মর্মে নির্দেশ দিয়েছিল, সেটা কি সফল হলো? অর্থাৎ তারা কি পুরনো চাকরি ফিরে পাচ্ছেন, বেতন টেতন পাচ্ছেন? এপ্রিলের ঘটনা, এই বছরের এপ্রিল মাসে প্রায় এক বছর ঘুরতে চলল। সে বিষয়ে হাল হকিকত কি? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যাতে করে এই জাতীয় শিক্ষকেরাও মানসিক প্রস্তুতি রাখতে পারেন। তার আগে বলবো, আবার আগামী 6 ডিসেম্বর মহাবোধি সোসাইটি হলে, কলেজ স্ট্রিট অঞ্চলে 3টে থেকে 6টা আমরা মিলিত হচ্ছি মিলন আড্ডা, পাঠক সহযোদ্ধা, এছাড়াও যারা নতুন এসেছেন প্রোফাইলে তারা সবাই স্বাগত। এবারে আসছি দেউচা পাঁচামি, এশিয়া তথা বিশ্বের সবচেয়ে বড় কোল ব্লক বলা হচ্ছে। প্রায় 13 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে জনতাকে উচ্ছেদ করা হয়েছে। প্রথমে তারা প্রতিবাদ করেছিল, কিন্তু ওই যে আমরা সঙ্গে থাকতে পারিনি, আমরা আমাদের সমস্যা নিয়ে ব্যস্ত, স্বাভাবিক। সেই প্রতিবাদ টেকেনি, বেশি দিন টেকেনি। স্বাভাবিক, পুলিশ নামানো হয়েছিল, পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, সরকারের পুলিশ। আর আমাদের বিরোধী দল যেটা রাজ্যে রয়েছে, তথাকথিত জনগণের জন্য ভূমি উচ্ছেদের, জনগণের বাড়ি জমি উচ্ছেদের বিরুদ্ধে যারা একসময় খুব আওয়াজ টাওয়াজ তুলতেন, অরণ্যবাসী মানুষ ভূমিপুত্রদের হয়ে কথারতা বলতেন, সেই কন্ট্রোলড অপোজিশন, সিপিএম বলুন না, যেভাবেই বলুন না কেন, তাদের আবার হোমরা চোমরা নেতারা এখন আদালতের উকিল টুকিল হওয়া চাকরি, যারা বেশ কয়েক বছর ধরে স্কুল শিক্ষকতা করছেন, তাদের চাকরি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, বিকাশ রঞ্জন বাবুর কথাই বলিতেছি। তো তিনি এই সব দেউচা পেচামিতে যা হলো,
এসব বিষয়ে তাদের ভূমিকা কি আমার জানা নেই। কিছু কিছু ছোটোখাটো সংগঠন দল তারা প্রতিবাদ করেছিল, কিছু নকশালপন্থী লোকজনও ছিল যতদূর জানি, কিন্তু বড় সড়ো কোনো বৃহৎ দল, রাজনৈতিক দল, মেন স্ট্রিমের দল সংঘবদ্ধভাবে এই দেউচা পেঁচামিতে আন্দোলনে নেমেছিলেন বলে আমি জানি না, জানা নেই আমার। তাঁরা তো উল্টে আমরা দেখতে পাচ্ছি নতুন বিশ্ব ব্যবস্থা কায়েমের পক্ষে বেসরকারিকরণকে আরো চাঙ্গা করবার জন্য, সরকারি চাকরি বাকরি খাওয়ার জন্য, দুর্নীতি বিভিন্ন রকমের নামটাম করে সমগ্র প্যানেল বাতিলের জন্য এক হোমড়া চোমড়া যে নেতার নাম বললাম তিনি কোমর বেঁধে নেমেছেন। এ প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে সিঙ্গুর আন্দোলনের কথা। মনে আছে টাটাকে তাড়ানো হয়েছিল, এই মাননীয়াই তখন ছিলেন, 26 দিন অনশন করেছিলেন। কি না, টাটা একটা বেসরকারি সংস্থা এরকম আওয়াজ তুলে কৃষি জমি তুলে দেওয়া, হাতে তুলে দেওয়ার ব্যাপারে বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন, বেশ করেছিলেন। মিডিয়া তার পক্ষে ছিল এবং আমরা যে দেখলাম তার পরপরই তিনি তুমুল জনগণের মেহনতি মানুষের প্রতিনিধি হয়ে ক্ষমতায় এলেন। অর্থাৎ যে ভূমিকাটা এতদিন বামফ্রন্ট সরকার পালন করছিল, মেহনতি মানুষের প্রতিনিধি, সেই জায়গাটাই তিনি দখল করলেন, বেশ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন করেন আমাকে যে এই সিঙ্গুরের আন্দোলন টাটা ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল, এটা কি সত্যি সত্যি আন্দোলন ছিল নাকি প্রমোটেড ছিল ভেতর থেকে? আমার বিশ্লেষণ লিগ চাইবেন না, এটা প্রমোটেড ছিল। এটা নতুন দলকে সরকারে ক্ষমতা আনার জন্য এবং জনমানুষকে মোটিভেট করার জন্য। আপনারা তো জানেন যে মিডিয়াকে দিয়ে কিভাবে জনগণকে চালিত করা যায়, কাকে ভোট দেবেন, কাকে কখন দেবেন, ইত্যাদি ইত্যাদি, তারই একটা ছক ছিল। টাটা জানতো, বুঝতে পেরেছিল, লেটে হলেও বুঝতে পেরেছিল এটা ব্যাড ইনভেস্টমেন্ট। কারণ কি, লিথিয়াম আয়ন ব্যাটারি আসছে, তার উপরে ভিত্তি করে প্যাসেঞ্জার ভেহিকলস টাটা এখনো বানাচ্ছে। আপনারা জানেন ব্যাপারে টাটা অগ্রগামী ভূমিকায় রয়েছে। তো সিঙ্গুরে ন্যানো তো পরবর্তীকালে আপনারা জানেন কতটা চললো, কতটা বিস্ফোরণ হলো পথে ঘাটে, কজন মানুষ কিনলো, আপনারা ভালো করেই জানেন। তো সেই কারণে ওই পেট্রোল ডিজেলের গাড়ির যে ইনফ্রাস্ট্রাকচার, অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে যে ইনফ্রাস্ট্রাকচার সিঙ্গুরে গড়া হচ্ছিল ন্যানো বানানোর জন্য, ওটা তো আর ব্যাটারি গাড়ি ছিল না। সেটা আলটিমেটলি ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে, সেটা উপলব্ধি করেছিল। নইলে কর্পোরেট চাইবে আর সরকার করতে সামান্য রাজনৈতিক দল রুখে দেবে, আর রাজনৈতিক দলকে ওরাই পরিচালিত করে, এটা অসম্ভব। আমাদের দেশে অসম্ভব, তৃতীয় বিশ্বে অসম্ভব। পুরোটাই ভেতর থেকে কলকাঠি নেড়ে বিপ্লবী অগ্নিকন্যা ভাবমূর্তি তৈরি করা। তো এটা ব্যাড ইনভেস্টমেন্ট জেনে নিয়েই বুঝে নিয়েই টাটা চলে গিয়েছিল। এমন নয় যে টাটা পরাজিত হয়ে চলে গিয়েছিল। ওটা আউটডেটেড টেকনোলজি, এখন আর ওই টেকনোলজি চলবে না। এখন যত গাড়ি আসছে দেখবেন নতুন নতুন প্রমোট করা হচ্ছে, সবই ব্যাটারি গাড়ি। আগামীতে ওদের লক্ষ্য 2030-এ ফসিল ফুয়েলকে ভিলেন বানিয়ে ডিজেল, পেট্রোল ইত্যাদি গাড়িগুলোকে তুলে দিয়ে পুরোটাই ব্যাটারি অর্থাৎ ইভি ভেহিকল ইন্ট্রোডিউস করা। কেন, কি উদ্দেশ্যে নিয়েও আমার বিস্তারিত আগে আলোচনা রয়েছে, এখানে সেই আলোচনায় যাব না। এটা প্রক্রিয়া, আমরা বোঝার চেষ্টা করুন। এগুলোকে আমরা থামাতে পারবো না, কিন্তু ব্যাপারগুলোকে বুঝলে আত্মবিশ্বাসটা বাড়ে কিভাবে কি হচ্ছে। এবং এভাবেই এক্সপ্লয়টেশন লেভেলটা টেকনোলজির মাধ্যমে ওরা বাড়াতে থাকে, বাড়িয়ে বাড়িয়ে একটা তীব্র জায়গায় চলে যায়। এখনো সেই প্রসেসের মধ্যেই আমরা আছি। তো যাই হোক, তো সিঙ্গুর সমস্যা হয়েছিল, করা হয়েছিল, দেউচা পাচামিতে হলো না। কোনো
সেই সময় বিরোধী দল হিসেবে মাননীয়া সিঙ্গুরে রুখে দাঁড়িয়েছিলেন, অন্তত মিডিয়া সেভাবেই তাকে প্রজেক্ট করেছিল। কিন্তু এবারে দেউচা প্যাচামিতে কোনো মেন স্ট্রিম রাজনৈতিক দল, কোনো এইসব বড় বড় নেতা যারা চাকরি বাকরি খাচ্ছেন এখন, তাদেরকে দেখা যায়নি। কেন যায়নি? যাবে না তো। মহাপ্রভুরা, জয়ারিস্টরা যে দলকে যে নির্দেশ দেবেন, যেভাবে ফান্ডিং করবেন, সেভাবেই সেই দল কাজ করবে। তাই এক্ষেত্রেও দেখা যায়নি। বেশ, তাহলে এই যে জমি বাড়ি থেকে উচ্ছেদ করা হলো ল্যান্ড অ্যাকুইজিশনের নাম করে, সেটা অবশ্যই আইনসঙ্গতভাবেই হয়েছে। চাকরি বাকরি দেওয়ার কথা হয়েছে, কতজন পেয়েছে পায়নি সেগুলোতে পরে আসছে, এবং শেষ পর্যন্ত কি দাঁড়াবে তাতেও পরে আসছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, 1978-এ 44th অ্যামেন্ডমেন্টের বলে রাইট টু প্রপার্টি আর ফান্ডামেন্টাল রাইট নেই, মৌলিক অধিকার নেই। প্রথম দিকে ছিল, অর্থাৎ আপনি যেখানে বাস করেন, আপনার বাড়ি, আপনার জমি, আপনার কৃষি জমি, এসবই একটা সময় মৌলিক অধিকার বলে গণ্য হতো, তা থেকে বঞ্চিত করা যাবে না বলে গণ্য করা হতো। কিন্তু 1978 সালে সংশোধনীর মাধ্যমে 44th অ্যামেন্ডমেন্ট, যদ্দূর আমার মনে পড়ছে, তার মাধ্যমে কিন্তু এটা আর ফান্ডামেন্টাল রাইট নেই, লিগ্যাল রাইটস আছে। অর্থাৎ আপনার জমি বাড়ি যখন তখন সরকার মনে করলে, সরকার আসলে পেছনে কর্পোরেট, মনে করলে ছিনিয়ে নিতে পারে। সে পদ্ধতি করে করা আছে, কি প্রসেস মেনটেন করে করতে হবে আর কি। এখানে যেমন এই চাকরি বাকরির মূলটা ঝোলানো হলো, ব্যাপারটা ওই রকম। অর্থাৎ আপনি আর আপনার বাড়ি, আপনার জমি যদি সেখানে কর্পোরেট মনে করে কিছু একটা করবে, মানে থুরি সরকার আর কি, সরকার তো কর্পোরেটের দালাল, এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন। ভো গুঁজে দেওয়ার যে লীলা খেলা বুঝে গেছেন নিশ্চয়। অর্থাৎ সেক্ষেত্রে আপনি অসহায়, আপনার জমি, আপনার বাড়ি, আপনার পিতৃপুরুষের ভিটে সব কিছু দিয়ে দিতে হবে। আইন 78 সালে হয়ে গেছে। তাই মামলা টামলা করে আর কোনো লাভ হয় না, হয় মাথা নত করে নিতে হবে। অর্থাৎ ওই গ্রুপ ডি চাকরি টাকরি, এই যে যেমন এক্ষেত্রে নাকি দেওয়া হচ্ছে, 5000 চাকরি নাকি দেওয়ার কথা ছিল, মাত্র 1400 নাকি চাকরি পেয়েছে। এই নিয়ে অনেকে গাঁইগুই করছেন, প্রতিবাদ এখন সব শেষ, কারণ নিয়ে নিয়েছে জমি। এখন ওই চাকরির জন্য হন্যে হয়ে ডিএম এর দরবারে, অমুকের দরবারে, অনুব্রত মণ্ডল মহাশয়ের দরবারে সব ঘোরাঘুরি করছেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মনে পড়ে গেল, রাজনৈতিক নেতারা যারা জেলে থেকেছেন, কজনের শাস্তি হয়েছে? সবাই ফিরে এসেছেন এবং বহাল তবিয়তে বড় বড় সভায় সভা আলোকিত করছেন। আমি বহু আগেই বলেছিলাম, তাই তো। তো এই ক্ষেত্রেও মণ্ডল বাবুকে দেখা যাচ্ছে, তিনি আলোকিত করছেন। জেলে বিভিন্ন রকমের ছবি টবি আপনারা দেখেছেন, মিডিয়া এমনভাবে প্রচার করেছে, মানে গেল এই বুঝি গেল, কিন্তু কিছুই নয়, এগুলো সাজানো। এরা জেলে বহাল তবিয়তে থাকেন, রাজ আদরে থাকেন, লোকজনকে, মানুষকে একটুখানি দেখানোর জন্য, মুরগি জনতাকে দেখানোর জন্য যে এই যে আইনের পথে চলছে, এরকম দেখানোর জন্য এরকম লোকজনকে কিছুদিনের জন্য জেলে জামাই আদরে বন্দি করে রাখা হয়। মিডিয়া বলে এই কষ্ট, সেই নেই এই নেই, কিন্তু ভেতরে গেলেই বুঝতে পারবেন বহাল তবিয়তে আছে তারা। তারপরে একটুখানি থিটিয়ে গেলে বেকসুর খালাস হয়ে যায়, কোনো প্রমাণ সাক্ষী ঠাক্ষী কিচ্ছু পাওয়া যায় না, তাই তো। এবং এই যে দেউচা পেঁচামের জমি অধিগ্রহণের প্রক্রিয়া 2015 এই সময় থেকে গ্রহণ করা হয়েছিল, সেটা আটকে ছিল, থমকে ছিল। তারপরে দেখুন 2022-এ মণ্ডল বাবুকে ছেড়ে দেওয়ার পরে কত তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, কি ভাবতে হবে না? হয়ে গেল। এবার
প্রশ্ন হচ্ছে যে বেশ দেউচা পাঁচামের জমিতে সেখানে 12 মিলিয়ন ব্লকের কয়লা আছে, পৃথিবীর বৃহত্তম বলা হচ্ছে, এশিয়ার বৃহত্তম তো বটেই। সেই কয়লা যদি মানুষের কাজে লাগে, জনগণের কাজে লাগে, মন্দ কি? তাই তো, উন্নতি হবে, ডেভেলপমেন্ট মডেলের ব্যাপার আছে এখানে। সেভাবে দেখতে গেলে যদি আমরা ভাবি তাহলে অবশ্যই উন্নতি তো হওয়ারই কথা। বেশ, তো তাহলে এবার প্রশ্ন করুন, যে প্রথম প্রশ্ন করুন, কয়লা তো ফসিল ফুয়েল, তাহলে আমাদের বারবার করে বলা হচ্ছে পথে ঘাটে কয়লা জ্বালালে দূষণ হবে, ফসিল ফুয়েল ব্যবহার বন্ধ করুন, সোলার এনার্জিতে যান, রিনিউয়েবল এনার্জিতে যান, সোলার লাগান বাড়িতে, তার জন্য সাবসিডাইজ প্রকল্প চালু হয়েছে এবং বিভিন্ন রকমভাবে ডিসকারেজ করা হচ্ছে। ইভি, ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করা হচ্ছে, কারণ ওই যে পেট্রোল ডিজেলের ব্যাপার ট্যাপার থাকছে সেটাও পরিবেশ দূষণ করছে এরকম দেখিয়ে, এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এই কারণে এসব বলা হচ্ছে, ওরাই বলছে। তাহলে আবার ওরাই কেন কয়লার জন্য ব্যাকুল হয়ে উঠছে? কয়লা তো ফসিল ফুয়েল, কি ফসিল ফুয়েল না? তাহলে আপনি আমি ব্যবহার করলে সেটা পরিবেশ দূষণ করবে। আর কর্পোরেট যখন এই সম্পদ হরণ করবে, হরণ করে নিজের কাজে লাগাবে, আদানি যখন হরণ করবে নিজের কাজে লাগাবে, তখন সেটা আর দূষণ করবে না। আপনি যখন গাছ কাটবো, নিজের উঠোনের গাছও যদি কাটি, বন দপ্তর থেকে নোটিশ আসবে, পারমিশন নিতে হবে, সেসব চালু হয়ে গেছে। আর আদানিরা যখন লক্ষ লক্ষ গাছ কেটে ফেলবে, তখন পরিবেশের ক্ষতি হয় না, তখন সমস্যা হয় না। এই খেলাটা আমরা বুঝতে পারি না। অর্থাৎ আমাদেরকে, জনগণকে সম্পদ থেকে, জমি থেকে, বাড়ি থেকে উচ্ছেদ করে কর্পোরেটের হাতে সবকিছু তুলে দেওয়ার জন্য এই 1978 সালের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। খুব বিপজ্জনক অ্যামেন্ডমেন্ট। ঐক্যবদ্ধ না হলে লড়তেই পারবেন না। ওই যে লিগ্যাল রাইটস, ওটা আর ফান্ডামেন্টাল রাইটস নেই। তাহলে প্রথম দিকে কি ছিল খেয়াল করুন। প্রথম দিকে কি ছিল? সরকার জমি অধিগ্রহণ করত। এই যেমন ধরুন পিএসইউ গুলো, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, বড় বড় নবরত্ন কোম্পানি, তাই তো, এসব বড় বড় কোম্পানি, সেখানে অবশ্যই সরকার জনগণের জমি উদ্ধার করেছে এবং সেক্ষেত্রে স্থায়ী চাকরির ব্যবস্থা হয়েছে। যারা সেখানে চাকরি পেয়েছেন সবাই স্থায়ী চাকরি পেয়েছেন। পিএসইউ গুলোতে জানেন নিশ্চয়ই, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে পেনশন, অর্থাৎ গভর্নমেন্ট জব। পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে গভর্নমেন্ট জব। অর্থাৎ এইটুকু একটু সান্ত্বনা ছিল যে সরকার জমি অধিগ্রহণ করছে, সরকার কারখানা বানাচ্ছে, সাধারণ মানুষ কাজ করছে, এমপ্লয়মেন্ট পাচ্ছে, তাই তো, এমপ্লয়মেন্ট পাচ্ছে। এরকম একটা সান্ত্বনা সেই সময়ে ছিল। আশপাশ থেকে বহু মানুষ এইসব পিএসইউ গুলোতে কাজ করেছেন, চাকরি পেয়েছেন, সংসার প্রতিপালন করেছেন। কিন্তু তারপরে আমরা কি দেখতে পেলাম? তারপরে দেখতে পেলাম এই বিশ্বায়ন উত্তর পৃথিবীতে, গ্লোবালাইজ পৃথিবীতে যখন WTO চালু হলো, সময়টা খেয়াল করুন, 1995 সাল। তার আগে থেকেই যদি এগুলো শুরু হয়ে গিয়েছিল, এরপরে সেটা আইনসঙ্গত হয়ে গেল। তারপরে আমরা দেখতে পেলাম যে সরকার জমি অধিগ্রহণ করবে, কিন্তু কাজ করবে কর্পোরেট। অর্থাৎ সরকার সেখানে কোনো ভূমিকাই পালন করবে না। জমিটা অধিগ্রহণ করে নেবে, সম্পদটা অধিগ্রহণ করে নিয়ে কর্পোরেট সেক্টরকে তুলে দেবে হাতে। তারা মধু খাবে।
আর সরকারকে কিছু একটা অংশ দেবে, ওই তার নামই হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে গাল ভরা প্রজেক্ট। আসলে পুরোটাই প্রাইভেটের হাতে তুলে দেওয়া, ওটা সামনে রাখতে হয়। সরকারি সরকারি কোনো সংস্থা অধিগ্রহণ করলে বলার কিছু থাকে না, সরকারই তো করছে, সুন্দর তাই নয় কি? কিন্তু সমস্যা হচ্ছে প্রাইভেট কর্পোরেট সেক্টর জমি দখল করতে এলে সমস্যা হবে, জনগণ রুখে দাঁড়াবে। দেখা যাবে এই যে আদানি জমি দখল করছে, এই যে আম্বানি জমি দখল করছে, এই যে অমুক কোম্পানি জমি দখল করছে, ব্যাপারটা খারাপ দেখাবে। তাই কি করতে হবে? সরকারকে হাইজ্যাক করো এবং সরকারি সংস্থাকে দিয়ে জমিগুলো হড়প করো। জনগণ দেখবে এই তো সরকারই তো করছে, জনগণের ভালোর জন্য করছে। যেমন ভ্যাকসিনটা সরকারই গুঁজে দেয়, আসলে ভ্যাকসিনটা কাদের? বিল গেটসের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন, কর্পোরেটের ভ্যাকসিন, সেটা জনগণকে গুঁজে দেয় কি জনগণের ভালোর জন্য। তো একই রকম ভাবে ওদের হয়ে এই জমিগুলো অধিগ্রহণ করা হচ্ছে, অধিগ্রহণ করে ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 2024-এর 20 ডিসেম্বর যতদূর আমার মনে পড়ছে গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে, অর্থাৎ যারা বিডিং করবেন তাদেরকেই, মানে যারা বিডিংটা ভালো লাগবে সরকারের মনে হবে তাদেরকেই এই কোল ব্লক তুলে দেওয়া হবে হাতে আগে। হ্যাঁ, সরকার আশা করছে নাকি 35,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হবে। শুনে মনে হচ্ছে না বেশ ভালো, চাকরি বাকরি হবে মানুষের। আসছি সে প্রসঙ্গে। তো ইতিমধ্যেই 6টি সংস্থা, বড় বড় কর্পোরেট হাউস, আদানি তো থাকবেনি, তবে ওই যে কৌশলে অন্য কোম্পানি ফর্ম করে সাবসিডিয়ারি দিয়ে এরা বিডিং করায়। আমি এরকম অনেক ক্ষেত্রে অনেক ভ্যাকসিন নির্মাতা যখন খুঁজতে গিয়েছি দেখছি বিল গেটস সেখানে নেই, কারণ ভ্যাকসিন মানেই তো বিল গেটস, আর এখন কয়লা খনি মানে আদানি। এবার আমি খোঁজ খবর করে দেখতে গেলাম, তাই বিল গেটস থাকবে না অথচ ভ্যাকসিন বানাচ্ছে। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে ওটা বিল গেটস আছে, তার মাদার কোম্পানিতে আছে, সেখানে সে ফান্ডিং করেছে। সেই মাদার কোম্পানি এরকম 2-10টা সাবসিডিয়ারি বানিয়ে সেখানে তো বিল গেটস সরাসরি নেই, ভ্যাকসিন বানাচ্ছে। লোকে হবে বা বিল গেটস তো এখানে নেই, বা তাই তো খেলাটা এই রকম। তো আসল জায়গায় তো এরা রয়েইছে, বেশ ভালো কথা। তাহলে এই ক্লোল বকটা কর্পোরেটের হাতে যাবে, পরিষ্কার বিডিং হয়ে গেছে। সরকার সেখানে কিচ্ছু বানাবে না, কোনো লোক নিয়োগ করবে না, কোনো লোক নিয়োগ করবে না। নিয়োগ করবে যারা এটাকে টেন্ডারে যারা জিতবে বা সরকার যাদের মনে করবে আর কি, তাদেরকে দিয়ে দেবে এবং তারা পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কতজন লোক লাগবে না লাগবে, কি করবে না করবে, মেশিন দিয়ে করবে না রোবোটিক্স দিয়ে করবে, সব কিছু তারাই ঠিক করবে। এবার তাহলে বুঝুন কত চাকরি হতে পারে সেখানে। এই অটোমেশনের জগতে, এই এআই এর আবহে, এই রোবোটিক্সের আবহে কতজনের চাকরি, আর যদি কিছু লোকেরও হয় সেটা স্থায়ী চাকরি হবে। সরকারি ক্ষেত্রেই এখন আর স্থায়ী মানে এমপ্লয়মেন্টের যুগ শেষ, এখন কন্ট্রাকচুয়াল জব এসে গেছে। তার মানে আগে পিএসইউ যখন হতো, সরকার যখন সরাসরি কারখানায় অংশগ্রহণ করতো, কারখানা বানাতো, তখন যেভাবে লেবার ইন্টেন্সিভ প্রজেক্ট হতো, অর্থাৎ যেখানে শ্রমনিবিড় শিল্পগুলো হতো, যেখানে মানুষের কর্মসংস্থানটা বেশি হতো এবং স্থায়ী পদে হতো, সুযোগ সুবিধে থাকতো, পরিবার পরিচালনার জন্য যথেষ্ট হতো মনে হতো, সেটা এখন শেষ। এখন যা হচ্ছে সব ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, অর্থাৎ এখানে পুঁজিটাই মুখ্য, লেবার লাগে না, মানুষ লাগে না, প্রযুক্তি দিলেই কাজ হয়ে যায়, কিছু কিছু লাগে নামমাত্র। তাহলে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিকে ওরা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি দিয়ে রিপ্লেস করে ফেলেছে। তাহলে এবার বুঝতেই পারছেন সেখানে কতজনের চাকরি হবে, আর চাকরি হলে স্থায়ী চাকরি কতজনেরই বা হবে। বোঝাতে পেরেছি?
অর্থাৎ পুরো জনগণের সম্পদ, দেশের সম্পদ এরা এইভাবে কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। তার বিনিময়ে অবশ্যই নেতারা তারা লাভবান হচ্ছেন, তাদের অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকে যাচ্ছে, যারা রয়েছেন ভালো আছেন তারা আমাদেরই জনগণেরই একটি অংশ, তাই তো। এবং তারা জেলে টেলে ঢুকে আবার বহাল তবিয়তে বেরিয়েও আসেন। আমরা তাদের পুজো আর্চা করি, মিছিল করে নিয়ে আসি। এটাই তো প্রক্রিয়া, আমরা সেটা জানিও, সেটা হবে, হচ্ছে। এবারে এই দেউচা পাচামিতে 5,000 মানুষের চাকরি হওয়ার কথা ছিল। কিরকম চাকরি? গ্রুপ ডির চাকরি, যেটা সবচেয়ে একেবারে লোয়েস্ট র্যাঙ্কিং এর চাকরি। তাও সেটা পার্মানেন্ট ভ্যাকেন্সি কিনা আমার সন্দেহ আছে। এবার সব চাকরি কতদিন থাকবে, সমস্ত কিছু থিতিয়ে গেলে চাকরি বাকরি চলে যাবে না থাকবে, সে বিষয়ে আমার সন্দেহ আছে। আপাতত তো থামিয়ে গেল, বিক্ষোভকে থামিয়ে দেওয়া গেল চাকরি বাকরি দিয়ে, হ্যাঁ। তো তাও 1400 নাকি হয়েছে, 5,000 জনের হওয়ার কথা ছিল, হয়নি। হওয়া চাকরি যখন চলে যাচ্ছে, 2016 প্যানেল আপনারা মানে হাতে গরম প্রমাণ, এত 26,000 শিক্ষাকর্মীর চাকরি চলে গেল। আর এই সব চাকরি সেগুলো থাকবে? আপনাদের কি মনে হয় এগুলো স্থায়ী চাকরি? আপনাদের মনে হয় না আসলে এই বিক্ষোভটাকে প্রশমিত করবার জন্য কর্পোরেট প্রভুদের হাতে জমিটা তুলে দেওয়ার জন্যই এই মূলটা ঝোলানো হয়েছে, যাতে মানুষ একটু শান্ত হয়, বাবা চাকরি তো পাচ্ছি। তাই 5,000-এর বদলে 1400, আর বাকিরা এখন ঘুরতে ঘুরতে জুতোর শুকতলা খুইয়ে ফেলবেন। কবে সবাই পাবেন সেটা অনুমান করতে পারেন। তাহলে এবারে আসুন আরো একটা বিষয়ে আপনাদের অবহিত করি, একটু ভাবলেই বুঝতে পারবেন। এই যে একটা চাকরি, গ্রুপ ডির চাকরি বা কনস্টেবলের চাকরি বা যে কোনো একটা চাকরি, সরকারি চাকরি ধরে নিন স্থায়ী চাকরি, তাতে করে আপনার কি হয়? বড়জোর যিনি চাকরি পেলেন সেই প্রজন্মটা যদি ঠিকঠাক চাকরি মানে 60 বছর অবধি চাকরি করেন, হয়ে চলে গেল, শেষ। তার সন্তান সন্ততি কি আবার ওই চাকরিটা পাবেন, সরকারি চাকরি পেতে থাকবেন? তা তো নয়, তাকে দিয়েই শেষ। কিন্তু ওই জমিটা কিন্তু বংশ পরম্পরায় করে খাওয়া যায়, ফসল উৎপাদন করা যায়, গাছপালা লাগানো যায়, অর্থাৎ আবহমান কাল ধরে জমি আপনাকে রিটার্ন দেবে। কিন্তু আমরা ওই ফিয়াট কারেন্সির লোভে, সাময়িক চাকচিক্যের লোভে, ওই যে চাকরিটা কত ভালো, কত মোহময়, দারুণ একখানা ব্র্যান্ডিং ওরা করে ফেলেছে বলে আমরা এই সত্যটা না বুঝে জমি জমা অনেকে বেচে দিয়ে ডিগ্রি কেনে, জমি বেচে ঘুষ দিয়ে চাকরি করে, এরকম করে। ওই যে শারীরিক পরিশ্রম করার অনীহা, মাটি থেকে দূরে চলে গিয়ে বিচ্ছিন্ন জীবনযাপনের প্রতি একটা মোহ ওরাই তৈরি করেছে, যাতে করে আপনি জমি থেকে বিচ্ছিন্ন হবেন, বিচ্যুত হবেন এবং ওরা সেটা দখল করে নেবে এবং ওদের কাজে লাগাবে। এটাই পলিসি। তাহলে জমি তো আসলে সব, তাই ওরা কিন্তু বলেই দেয়। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। রিয়েল এস্টেট, রিয়াল মানে কি? জমি জমা সংক্রান্ত বিষয়কে কি বলে বলুন তো? রিয়েল এস্টেট বলে। রিয়াল মানে কি? প্রকৃত, খাঁটি, মানে ওটাই আসল সম্পদ। এস্টেট মানে সম্পত্তি, আসল সম্পত্তি। তাই ওটা আবহমান কাল ধরে আপনাকে রিটার্ন দেয় বলেই ওটা রিয়েল এস্টেট। তো আপনি সেখানে খাদ্য সংকট আসছে আগামীতে, ফুড ক্রাইসিস মিলিয়ে নেবেন আমার কথা, ওরাই তৈরি করবে। রেশনের লাইনে দাঁড়াতে হবে, যারা এখনো রেশন কার্ড নিয়ে প্রয়োজন মনে করেননি তাদেরকেও ওরা রেশনের লাইনে দাঁড় করিয়ে দেবে আগামীতে। কতটা খাবেন, কি খাবেন, ওরাই ঠিক করে দেবে। এটা ল্যাব মিট হোক আর বায়ো মিল্ক হোক, সেই ছক ওরা কষিয়ে রেখেছে। কিন্তু আপনার যদি জমি থাকে এবং সেটা যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে সেখানে আপনি ফসল ফলাতে পারেন। চলে যায়। মানুষের বাঁচতে গেলে কি লাগে বলুন দেখি? খাদ্যটা লাগে, সবার আগে খাদ্য। সেই খাদ্য কে দেয় আপনাকে?
চাকরি দেয় না, চাকরি দেয় না। চাকরির বিনিময়ে আপনি যে ফিয়াট কারেন্সি পাচ্ছেন সেটা দিয়ে আপনি খাদ্য কেনেন। ওই ফিয়াট কারেন্সি বলে নোট, কাগজের নোট, এটা বিশেষ আদেশ বলে ওরা করেছে, ওরা বিশেষ আদেশ বলে তুলে নিতে পারে, ওর কোনো দাম নেই। যদি রিজার্ভ ব্যাংক একটা ডিক্লারেশন করে দেয় এই নোট আর চলবে না, মানে প্রভুদের দালাল আমাদের রিজার্ভ ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থা তো ওরাই করেছে, কি করবেন তখন? কাগজ খাবেন? খাবেন কাগজ? নোটবন্দি মনে আছে? তো কিন্তু জমিটা অ্যাসেট, আপনি তার উপরে ভিত্তি করে, হ্যাঁ, তথাকথিতভাবে চাকচিক্য নয়, মাটির কাছাকাছি থেকে বাঁচতে পারেন। আপনার সন্তান বাঁচতে পারে, তার সন্তান বাঁচতে পারে, তার সন্তান বাঁচতে পারে, সেটা ওরা ভালো করেই জানে। তাই আমাদেরকে, মানুষকে জমি জমা থেকে ওরা বিচ্ছিন্ন করে ডাব্লিউবিসিএস এর চাকরি মোহ, কৃষকের ছেলে ডাব্লিউবিসিএস হয়েছে এরকম প্রচার করে এবং দারুণ উন্নতি করেছে। কৃষকের ছেলে অমুক হয়েছে, তমুক হয়েছে, বিজ্ঞানী হয়েছে, সেসব বালাল মিডিয়া দিয়ে প্রচার করে এইভাবে জমিগুলোকে ওরা নিজেদের কুক্ষিগত করে নেয়। আর এভাবে তো আছেই, সরকারকে দিয়ে জমি অধিগ্রহণ করে নেওয়া, এটা তো আছেই, বিভিন্নভাবে ওরা করে। এবার দেখুন, আপনার পরে কি লাগে? খাবারের পরে কি লাগে? খাদ্য, বস্ত্র। কোথায়? সেটাও জমিতেই উৎপন্ন হয়। কটন বলুন, তুলো বলুন, যাই বলুন, যা দিয়ে আপনি পোশাক বানাচ্ছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে জমিতেই উৎপন্ন হয়। এবং তারপরে কি? বাসস্থান, সেটাও জমিতেই হয়। আপনি শূন্যে বাড়ি বানিয়ে থাকতে পারেন না, শূন্যে অট্টালিকা বানাতে পারেন না, সেটাও আপনার মাটির ওপরই বাড়িটা করতে হয়। তাহলে সব মানুষের জীবনের বেসিক নিডস সমস্ত কিছু মাটির ওপরে, সেটা প্রভুরা জানে। তাই ওরা মাটিকে, অরণ্য সম্পদ থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ সব তো মাটির নিচে ওরা দখল করে নিচ্ছে। আর আমাদেরকে ফিয়াট কারেন্সি ধরিয়ে দিচ্ছে, বা ভাতা ধরিয়ে দিচ্ছে, বা চাকরি ধরিয়ে দিচ্ছে। এই যে নাকি চাকরি, সেই চাকরির ভবিষ্যৎ কি আপনি অনুমান করতে পারেন কোথায় এরা যাবে। তাহলে 1978-এর যে ফান্ডামেন্টাল যেটা ছিল, রাইট টু প্রপার্টি, মৌলিক অধিকার ছিল, সেটাকে ওরা অ্যাবলিশ করে দিয়ে, অ্যামেন্ডমেন্ট করে দিয়ে এরা এই জমিগুলো পুরোটাই কিন্তু আপনার আমার জমি বলতে কিন্তু আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে নেই। যখন তখন ওরা মনে করলে, প্রয়োজন পড়লে দখল করে নিতে পারে। তাই ওই কারণেই নতুন বিশ্ব ব্যবস্থার যে স্লোগানটা বলা হয়, ইউ ও নাথিং বাট ইউ উইল বি হ্যাপি, আপনার কিছুই থাকবে না, আপনি তবুও সুখী হবেন। কি এটাই হলো ইন্টারেস্টিং জায়গা, ওরা সেই ক্ষেত্র তৈরি করে ফেলেছে। তো তাই আমি আবার অনুরোধ করব, আমি আগেও আহ্বান রেখেছি, জমি বিক্রি করবেন না, জমি ধরে রাখুন। যাদের কৃষি জমি আছে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা যতটুকুই থাকুক না কেন, প্রাণপণে রক্ষা করুন, ওটাই আসল সম্পদ। দুটো ফিয়াট কারেন্সির লোভে, চাকচিক্যের লোভে, ডিগ্রির লোভে, ঘুষ দিয়ে চাকরির লোভে জমি হাতছাড়া করবেন না, হাতছাড়া করবেন না। পরবর্তীকালে কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন। এখন এই যে অনেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছে, এবং দেউটিয়া পেঁচামির ক্ষেত্রে তারা তো আন্দোলন করেছিলেন, চেষ্টা করেছিলেন রুখে দেওয়ার, পারেননি, আমরা থাকতে পারিনি। তারাও হাড়ে হাড়ে টের পাবেন যে কি চাকরি তারা পেলেন এবং কতদিন করতে পারবেন এবং কতজন পাবেন। শুধু তাই নয়, এই যে কয়লা খনি, এই যে কয়লা, এবার বলি আসল সম্পদ কয়লা, ওই মাটির নিচে। তাহলে ব্যাটারি গাড়ি কি হলো, ইভি কি হলো, সোলার পাওয়ার কি হলো? এত এত ডায়লগ দিচ্ছে ওরা পরিবেশ বাঁচানোর জন্য, এনভায়রনমেন্টাল পলিউশনকে রোধ করবার জন্য, গ্লোবাল ওয়ার্মিংকে রোধ করবার জন্য এত এত ওরা ডায়লগ দিচ্ছে। তাহলে আবার কয়লা কেন? চীনের মতো দেশ বর্তমানে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করেছে, কয়লার খনি
এবং সবচেয়ে বেশি পরিমাণ কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপন্ন করে চলেছে চীন। সেখানে ওই কয়লার ওপরে কোনো নিষেধাজ্ঞা নেই, আমাদের দেশেও নেই, কাগজে কলমে আছে, সরকার করলেই আছে। সরকার কিন্তু আর নতুন করে আমাদের কেন্দ্রীয় সরকার, যেটা আমি দেখলাম, নতুন করে সরকার আর পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলে, অর্থাৎ কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করতে পারবে না। চীন সেখানে সই করেনি। চীন তো মহাপ্রভুদের জায়গা, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। ভারত সই করেছে, ভারত পারবে না। তাহলে প্রশ্ন যাচ্ছে না যে এই যে এত এত কয়লা, 12 মিলিয়ন ব্লক কয়লা কি করবে, কি হবে? বিলিয়ন টন কয়লা কি হবে? ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যে দখল করেছে সেই কয়লার কি হবে? ওই কয়লাতে কি হবে, কি কাজে লাগবে? অবশ্যই বিদ্যুৎ উৎপন্ন হবে, অবশ্যই। কি কাজে লাগবে, কি কাজে লাগবে? বাড়িতে গিয়ে ওরা ঘুঁটে দিয়ে উনুন ধরাবে এই কর্পোরেটরা? না, অবশ্যই বিদ্যুৎ উৎপন্ন হবে। ওরা করবে, আদানি করবে। আদানি জানেন তো নিশ্চয়ই, ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপন্ন মানে কয়লা দিয়েই বিদ্যুৎ উৎপাদন করে চলেছে। গাদ্দা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেখান থেকে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করছে। অর্থাৎ সরকার করতে পারবে না, সরকার পারবে না, কর্পোরেট পারবে। খেলাটা বুঝতে পারলেন তো? সরকার কয়লাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে তাহলে অনেক সমস্যা আছে, টোটোকল হয়ে গেছে বা বিভিন্ন রকমের, ওই যে পলিউশন হয় না। সরকার তাহলে কি করবে? সরকার বলবে সোলার পাওয়ার ব্যবহার করুন, এই করুন, সেই করুন, মিডিয়াও তাই বলবে। কিন্তু কয়লাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন বলুন, অন্যান্য কাজকর্ম বলুন, এই ফসিল ফুয়েলের ব্যাপার সব কিছু কর্পোরেট সেক্টর করবে। কেন করবে? আসল কাহিনী এটাই, কয়লার এখনো কোনো বিকল্প নেই, প্রকৃতির এখনো কোনো বিকল্প নেই। কারণ ওরা জানে, আপনিও ভালো করে জানেন, এ নিয়ে একটু ভাবলেই বুঝতে পারবেন। আসল হলো এই পৃথিবীতে যত বিদ্যুৎ এখনো চলছে, মানে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, তার সিংহভাগই 80%-রও বেশি, 80-90% কয়লা। এই যে ইভি, আপনার যে চার্জ দেবেন ব্যাটারিতে, লিথিয়াম আয়ন ব্যাটারি, বেশ ভালো কথা। সেই ব্যাটারির যে লিথিয়ামের খনিও কাশ্মীরে, আদানি। কাশ্মীর কেন করা হলো এত কাণ্ডকীর্তি? দেশপ্রেমের জন্য? মোটেই নয়, প্রাকৃতিক সম্পদ হাতানোর জন্য। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে। তাহলে এই যে আপনি চার্জ দেবেন, আপনার এত এত গাড়ি আসবে আগামীতে, দেখতেই পাবেন পথে ঘাটে, আর ডিজেল পেট্রোল গাড়ি দেখতে পাবেন না। ওরা আস্তে আস্তে ফেজ আউট করে দেবে। তাহলে এই যে এত এত ইভি প্যাসেঞ্জার কারগুলো, তো অথবা হাইব্রিড কার দেখবেন এসে গেছে, এগুলোতে প্রচুর বিদ্যুৎ লাগবে। এতদিন শুধুমাত্র ঘরের আলো জ্বালাতেই বিদ্যুৎ লেগেছে, মূলত ইলেকট্রিসিটির কারণেই বিদ্যুৎ লেগেছে, মানে আমাদের ঘরের আলো, পাখা, ফ্যান, ফ্রিজ বা অন্যান্য কিছু। কিন্তু গাড়িতে চার্জ দেওয়ার জন্য কি বিদ্যুৎ লেগেছে? লাগেনি। ওটা তো ডাইরেক্টলি পেট্রোল ডিজেলেই চলতো। কিন্তু এবার ডিম্যান্ডটা অনেক বাড়বে, এত লক্ষ কোটি গাড়ি, সেখানে তাদেরকে পাওয়ার চার্জিং স্টেশন করতে হবে, পেট্রোল পাম্পের বদলে ওগুলো তুলে দেবে আস্তে আস্তে। তো এই চার্জিং স্টেশনগুলো যেখানে আপনি ইভি চার্জ করবেন, ইলেকট্রিক ভেহিকল চার্জ করবেন, বিদ্যুৎ কোথা থেকে আসবে? কয়লা থেকে আসবে। আর তাই একদিকে যেমন লিথিয়াম খনি, সেটার তোড়জোড়, ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে, অপরদিকে তেমনই কয়লা, দুটোই লাগবে। অর্থাৎ জনগণকে বোঝাবে, এই দেখুন আপনি ব্যাটারি দিয়ে গাড়ি চালাচ্ছেন কিন্তু ধোঁয়া বেরোচ্ছে না, পরিবেশের দারুণ মঙ্গল করছেন, দারুণ পরিবেশ বান্ধব আপনি।
আপনি পৃথিবীকে বাঁচাচ্ছেন, প্রকৃতিকে বাঁচাচ্ছেন, এরকম একটা ইমেজ আপনি নিয়ে ঘুরে বেড়াবেন, ভালো মনে মনে প্রাউড ফিল করবেন বা আপনি প্রকৃতিকে বাঁচাচ্ছেন। কিন্তু আপনার গাড়িটার যে চার্জ দেবেন বিদ্যুতে, সেটা যে কয়লা দিয়ে হচ্ছে, এবং সেই কয়লার এই যে দেউচা পাচামি যার একটা পার্ট মাত্র, সেটা আপনি ভাবতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এইভাবে আপনাকে অত্যাধুনিক স্মার্ট বানিয়ে, দায়িত্বশীল নাগরিক বানিয়ে আপনার ভিটে মাটি অস্তিত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনাই জায়নিস্ট পরিকল্পনা। এটা সে আস্তে আস্তে ক্লাইম্যাক্সে চলে যাবে, যাচ্ছে আস্তে আস্তে, দেরি আছে এখন। যাই হোক, শুধু তাই নয়, এই খনিগুলো যখন কয়লা উত্তোলন হয়ে যায়, তারপরে কি হয়, পড়ে থাকে অ্যাবান্ডন মাইন। তা যে কি ভয়ঙ্কর, এটা শুধু আশপাশের মানুষই বুঝতে পারে। মাটি ধসে যায়, আশপাশের বাড়িঘর ধসে মাটির মধ্যে ঢুকে যায়, যখন তখন ঘটতে পারে ভূমিকম্প, ল্যান্ডস্লাইড। খনির ভেতরে জমা গ্যাস, কার্বন মনোক্সাইড থেকে শুরু করে মিথেন, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যাস, হাইড্রোজেন সালফাইড, এসব ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যাস জমতে জমতে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। তাই খনি কাজ মিটে গেলে ভালো করে ফিলিং করার কথা বলা হয়, যাতে করে পরিবেশ ঠিকঠাক থাকে। সেটাও করা হয় না, খোঁজ নিয়ে দেখুন, ভয়ঙ্কর অবস্থা। পরিবেশের ক্ষতি না হয় ছেড়িয়ে দিলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাসায়নিক আশপাশে পরিবেশে মিশে যায়। মানুষের শারীরিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, ইকোসিস্টেমের সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করে, কারণ ওরা তো চুষে নিয়ে, এক্সপ্লয়েট করে নিয়ে চলে যাবে, তাই তো? এই হলো বাস্তবতা। তাহলে এই জনগণের সম্পদ, আমাদের সম্পদ লুটে নিয়ে দু একজন মানুষের কর্মসংস্থান সেখানে হবে, বাকি সব তো ওরা লুটে নিয়ে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এত এত উন্নতি, এত এত প্রজেক্ট, এত এত কর্মসূচি সত্ত্বেও গরিব মানুষ কেন এত বেশি করে গরিব হচ্ছে? এমনকি মধ্যবিত্ত চাকরি বাকরি হারিয়ে, সেটা কর্পোরেট টিসিএস এর জবই হোক অথবা আমাদের সরকারি চাকরিই হোক, চাকরি বাকরি ছাঁটাই হয়ে নিম্নবিত্তে চলে যাচ্ছে, গরিবের কোটায় নাম লেখাচ্ছে। আর কি করে বিলিয়নিয়ারের সংখ্যা গোটা বিশ্বে জুড়ে বাড়ছে, আমাদের দেশে তো আবার সবচেয়ে বেশি বাড়ছে। তাহলে এই ডেভেলপমেন্ট মডেলে কি করে আপনি আশা করেন যে কর্মসংস্থান হবে এই সব প্রজেক্টের মাধ্যমে? যারা আশা করেন তারা মূর্খের স্বর্গে বাস করেন, তারা রিয়ালিটি এখনো জানেন না। আগামীতে বুঝতে পারবেন, অথবা তার আগেই চলে যাবেন। 2খানা ডোজ নিয়ে তো অনেকে বসে আছেন করোনা ভবের। প্রতিদিন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের খবর পাচ্ছি পরিচিত সার্কেলেও, তারও বাইরে আশপাশে বহু। সুতরাং যাই হোক, এবারে আসছি, তাই আমি আবার বলছি, জমিটা ছাড়বেন না। মানে সরকারও দখল করে নিলে দেউচা পেঁচামির মতো আপনি কি করবেন? সেখানে তো সংঘবদ্ধ আন্দোলন, আশপাশের মানুষ সবাই মিলে প্রতিরোধ না করলে, আড়ন ধোলায় না দিলে, দাওয়ায় না দিলে কিছুই করতে পারবেন না শান্তিপূর্ণ পথে। কিন্তু আমি বলছি যে যেটা পারবেন, ডিগ্রির লোভে, তথাকথিত চাকরির লোভে, শহরে একটু চাকচিক্যে থাকবেন এই লোভে গ্রামের জমিটা বেচে দিয়ে শহরে ফ্ল্যাট কিনলেন, এসব করবেন না। তাহলে পরে হাড়ে হাড়ে পস্তাবেন। তখন মনে হবে, হায় রে, 4-5 বিঘা জমি ছিল আমার, কি যে ভুল করলাম। এটা যেন না হয়। আমার অনেক সহযোদ্ধা বুঝতে পেরেছেন, তাঁরা এই পথে আর মারাবেন না। এমনকি আমাদের একজন সহযোদ্ধা শহর থেকে গ্রামে শিফট করে যাচ্ছেন কৃষির ওপর ভিত্তি করে। সে বিষয়ে আগামী যে অনুষ্ঠান আছে 6 ডিসেম্বর, আশা করি তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। ইতিমধ্যেই তাকে আপনারা চেনেন যারা গত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাই হোক, এবারে আসছি পরের যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। 2016 সালের যে প্যানেল বাতিল করা হলো এপ্রিল মাসে, শিক্ষক অশিক্ষক কর্মচারী নির্বিশেষে, সেক্ষেত্রে
লেটেস্ট ডেভেলপমেন্টগুলো আপনারা জানেন, এ নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারাও খোঁজ খবর রাখেন। ফ্রেশারদের সঙ্গে আবার পরীক্ষা হলো, তাদেরকে যারা শিক্ষক তারাও দিয়েছেন, অযোগ্যরা দিতে পারেননি, যোগ্যরা দিয়েছেন নাকি তথাকথিত যোগ্য। 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর যতদূর জানি দুটো ফেজে পরীক্ষা হয়েছে, নবম, দশম, 11, 12। এবং নভেম্বরের প্রথম উইকে নাকি আনসার কিও দেবে, আবার একই সাথে নাকি রেজাল্টও দিয়ে দেবে। বেশ, তারপরে নাকি ভেরিফিকেশন হবে, আগে ইন্টারভিউ পরে হবে, অনেক রকম শোনা যাচ্ছে, আঞ্চলিক বেসিসে হবে। নিয়োগ কবে হবে সেটা বলা হচ্ছে না, তবে হবে। সুপ্রিম কোর্ট যখন বলেছে তাহলে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে হবে। তাই যে সুপ্রিম কোর্ট বলেছে আরো 7 দিন বাড়িয়ে দিলাম, ঠিক আছে, মানে 7ই জানুয়ারি, তার মধ্যে নিয়োগ হবে। অনেকেই আশা করে বসে আছেন, সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে, তাই তো। বেশ, এবারে আসুন সুপ্রিম কোর্ট আরো কি বলেছিল, সেটা কি হচ্ছে সেটা আগে বুঝে নিন। সুপ্রিম কোর্ট সেই আদেশে বলেছিল যে যারা পুরনো চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছেন, অর্থাৎ আগে যারা প্রাথমিক স্কুলে হোক, অন্যত্র হোক, হাই স্কুলে হোক বা অন্য সরকারি দপ্তরে হোক, তারা জয়েন করেছেন, তারা আগের চাকরিতে ফিরে যেতে পারবে এবং সরকার সেভাবে যেন ব্যবস্থা নেয়। এবং দরকার হলে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে, মানে যদি সেখানে আর ভ্যাকেন্সি না থাকে যে দপ্তরে তাঁরা ছিলেন, সেই দপ্তরে যদি ভ্যাকেন্সি না থাকে, তাহলে দরকার হলে ওই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে সেখানে তাদেরকে অ্যাবজর্ব করতে হবে, এরকমই নির্দেশ দেওয়া ছিল। সেই নির্দেশ কি মানা হয়েছে? না। দু একটি ব্যতিক্রম শোনা যাচ্ছে, যে প্রাথমিকে নাকি 2-1 জন জয়েন করেছেন শোনা যাচ্ছে। বেশ, কিন্তু মাইনে কি তারা পেয়েছেন এখনো পর্যন্ত আমি শুনিনি। যদি কেউ এই পুরনো চাকরিতে ফিরে যেতে পেরেছেন এবং মাইনে পেয়েছেন এরকম কেউ থাকেন, বা আপনার পরিচিত কেউ থাকেন, আমাকে অনুগ্রহ করে জানাবেন। এটা জানা আমাদের জরুরি, কারণ মহামান্য আদালতের রায় তো, এটা জানা জরুরি, যাতে করে এরকম শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করতে পারেন। ভাবুন, তারা তাদের পুরনো চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছেন। তারা কি জানতেন তখন, কল্পনাও কি করেছিলেন যে এরকম প্যানেলটাই বাতিল হয়ে যাবে? ওরা জানলে কি এখানে তারা আসতেন না। তাহলে এই কয়েক হাজার, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, বিভিন্ন এরকম নাকি আইডেন্টিফাই করা হয়েছে, সরকার নাকি করেছে। তো তাদের কি পুরনো চাকরি, তো সেই ক্ষেত্রে তো তাদের কোনো, সেসব চাকরি তো মানে কোনো রকম দুর্নীতির মাধ্যমে পেয়েছিলেন, সেটা তো প্রমাণিত নয়। এটা না হয় কোনোভাবে প্রমাণিত নাকি হয়েছে, সিবিআই নাকি বলেছে। যদিও আলাদা করে কোনো শিক্ষক অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে কোনো রকম তদন্ত হয়নি, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন হয়নি, তা সত্ত্বেও নাকি সব প্যানেলের সবাই নাকি বাতিল। তার মধ্যে আবার যোগ্য অযোগ্য ভাগও আছে। ভাবুন, তার মানে যোগ্যরা, তথাকথিত যোগ্যরা, তার মানে তারা তো দুর্নীতি করে চাকরিটা পাননি, তারা যোগ্য। তো তাহলে তারা কেন, তাদেরও কেন 31শে ডিসেম্বরের পরে চাকরি চলে যাবে? এই প্রশ্নগুলো যদি করেন, দেখবেন পাগল হয়ে যাচ্ছেন, কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। বেশ, সবাই অযোগ্য, তাহলে তাই চাকরি সবার চলে গেছে, অযোগ্যদের তথাকথিত যোগ্যদেরও 31শে ডিসেম্বরের পরে চলে যাবে। আদালত তো সেরকমই বলছে। বেশ ভালো কথা। তাহলে আদালত তো এটাও বলেছে যে পুরনো চাকরি মানে থেকে যারা আগে এসেছেন সেই চাকরি ফিরিয়ে দেওয়া হোক। সেটা কি হচ্ছে? আরে হচ্ছে না তো, অন্তত মসৃণ ভাবে হচ্ছে না, ভালো করে হচ্ছে না, যেমনটা হওয়ার কথা ছিল হচ্ছে না। হলে কি মামলা হতো আগে? হ্যাঁ, এরা মামলা করেছেন, কি এই মর্মে মামলা করেছেন যে আমাদের চাকরি দেওয়া হচ্ছে না। ওটাও ডিভাইড অ্যান্ড রুলের খেলা ছিল, এখনো বুঝতে পারছেন তো। তারা ভেবেছেন আমাদের তো পুরনো চাকরি আছেই,
কি দরকার ঝামেলা করে, আমরা ওখানেই নিশ্চিন্তে ফিরে যাব। তো সেই প্রক্রিয়া আর টালবাহানা চলছে, গো স্লো, হচ্ছে না, হচ্ছেই না। তো তাঁরা কি করেছেন, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। আমি ফেসবুক পেজে পোস্টও করেছিলাম, খবরটি পোস্টও করেছিলাম। কি খবর, সেখানে মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট বলছেন, কি বলছেন, জানাচ্ছেন যে যদি আপনাদের এই আদালতের নির্দেশ না মেনে রাজ্য সরকার যদি চাকরিতে ফেরত না নেয়, তাহলে আপনারা আদালত অবমাননার কেস করুন, আদালত অবমাননার কেস করুন। আগে হ্যাঁ, নন কমপ্লায়েন্স, রাজ্য সরকারের বিরুদ্ধে কেস করতে হবে, সুন্দর কথা। তারপরে কি, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আপনারা তো জানেন, তারিখের পর তারিখ পড়বে, তারিখের পর তারিখ পড়বে। তাহলে এই যে সেটিং এর খেলাটা কি এখনো আপনারা ধরতে পারছেন না? আদালত বলছে আদালত অবমাননার কেস করে দিন, মানে আদালত অবমাননা করলে আদালত যে কোনো ব্যবস্থা, কেস করা ছাড়া আর যে কোনো পথ নেই, সেটা আদালত বুঝিয়ে দিল সরকারের বিরুদ্ধে। সাধারণ মানুষের ক্ষেত্রে হলে কি হয়, ধরুন আপনার বিরুদ্ধে কোনো একটা অর্ডার হয়েছে, আপনি মানছেন না, এবার পুলিশ গিয়ে আপনাকে যা করার করে দেবে, তো উচ্ছেদ করে দেবে। দেখেন না, ওই যে বাড়িটারি, যদি আপনি হয়তো ইএমআই এ বাড়ি কিনেছেন, কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো এক মাস্টার মশাইয়ের সঙ্গে। ইএমআই এ বাড়ি কিনেছেন, এবার ইএমআই শোধ করতে পারছেন না, সমস্যা হচ্ছে। এবার কি হলো, আপনার সেই কোম্পানি, যে ব্যাংকের কাছ থেকে আপনি লোন নিয়েছেন, সেই ব্যাংক আদালতে গেল, আদালত নোটিশ দিল যে আপনি বাড়ি খালি করে দিন, আপনি ইএমআই দিচ্ছেন না, ডিফল্ট করেছেন। এবার আপনি মানলেন না, আদালতের নির্দেশ আপনি মানলেন না, কি হবে, পুলিশ এসে ঘাট ধরে, ব্যাংকের লোকজন, পুলিশ এসে, ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে এসে আপনাকে তুলে দেবে, তাই তো? এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক্ষেত্রে হচ্ছে, হয় না কেন? এটা সেটিং, তো বহু আগেই বলেছি, এটা সেটিং। আসুন আপনাদের একটা তথ্য দিই। আপনারা মনে করছেন আদালত অবমাননার কেস হলে সঙ্গে সঙ্গে সেটা আদালত দারুণভাবে গুরুত্ব দেবে এবং দিয়ে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আপনাদের পুরনো চাকরিতে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেবে, তাই মনে হচ্ছে? সুপ্রিম কোর্টে অফিসিয়ালি এখন 1800 আদালত অবমাননার কেস ঝুলে আছে। 1800 ঝুলে আছে, তারিখ পে তারিখ। আচ্ছা, আপনাদেরটা কত নম্বরে হবে এবার খেয়াল করুন। আচ্ছা, আর কি, হাইকোর্টে 1.43 লক্ষ আদালত অবমাননার কেস ঝুলে আছে। 1.43 লক্ষ আদালত অবমাননার কেস ঝুলে আছে। সমগ্র আমাদের দেশে যত হাইকোর্ট আছে সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ আদালত অবমাননার কেস ঝুলে আছে। কিছু করা হলো? কি বুঝলেন? আর আমাদের মাননীয়ার বিরুদ্ধে কত ডজন যে আদালত অবমাননার কেস ঝুলে আছে কল্পনা করতে পারবেন না। ডজন ডজন। ডিএ তো আছেই, পোল ভায়োলেন্স নিয়ে আদালত অবমাননার কেস আছে, MNREGA নিয়ে আছে, ঠিক আছে? এরকম বহু আদালত অবমাননার কেস মাননীয়ার বিরুদ্ধে আছে। তো উনি কি হলো, ওর কিছু হলো? কিছু হচ্ছে? হবে? কি হবে? তাহলে শেষ পর্যন্ত কি হবে? যাদের চাকরি যদি হয় আপনাদের, তাহলে দারুণ সৌভাগ্য, যদি আগের পদে ফেরত যেতে পারেন। সেটা তো সরকারের মর্জি, মহানুভবতা, মাননীয়ার মহানুভবতা। কিন্তু আবার স্থায়ী পদে চাকরি, যে চাকরি বোঝা কমাতে চাইছেন,
প্রাইভেটের হাতে তুলে দেবেন বলে। এই যেমন করে সরকারকে দিয়ে জমি অধিগ্রহণ করানো হয়, করে কর্পোরেট হাতে তুলে দেওয়া হয়, ঠিক তেমন করেই সরকারকে দিয়েই, আদালতকে দিয়েই সরকারি শিক্ষাকে লাটে তুলে দিয়ে এই স্কুলের বাড়ি জমি যা আছে, বিল্ডিং যা আছে, সব কর্পোরেট হাতে তুলে দেওয়া হবে। একইভাবে হচ্ছে, সরকারকে দিয়ে হচ্ছে, আদালতকে দিয়ে কাজে লাগানো হচ্ছে, তাই তো। তো সেক্ষেত্রে আপনি কি করে আশা করেন যে সবাই আবার আগের পদে, কত হাজার, বোধ হয় 2-3 হাজার তো হবেই, আরো বেশি হবে, আবার আগের পদে ফিরে যেতে পারবেন, স্থায়ীভাবে আগের মতো মাইনে পাবেন? পেলে খুব ভালো, সৌভাগ্য, ফরচুন, সোনার খনি পেয়েছেন, ধরে রাখবেন। কিন্তু হাওয়া দেখে কি মনে হচ্ছে, আবহাওয়া দেখে কি মনে হচ্ছে, যখন সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশন না নিয়ে, গ্রাউন্ড লেভেলের কোনো অ্যাকশন না নিয়ে শুধু মামলাই করে যেতে বলছে। কিসের মামলা? আদালত অবমাননার মামলা করে যেতে বলছে, তখন আপনি কি বুঝতে পারছেন? ইউজ ইউর ব্রেন। অর্থাৎ আপনি মামলা করবেন, ইন্ডিভিজুয়ালি করতে পারেন, কয়েকজন মিলে করতে পারেন, যে আমাদের আগের চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না, তারিখ পড়বে, আবার তারিখ পড়বে, আবার উকিলের পয়সা দিতে 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 এক সময় দেখা যাবে, এটা ওরা জানে, ওটাই খেলা, ভাঁড়ে মা ভবানী হয়ে যাবে উকিলের পয়সা দিতে দিতে। উকিল কি বিনা পয়সায় আপনার কেস লড়বে? নিশ্চয়ই না। তারপরে ধরুন, এই যে আপনাকে পুরনো চাকরিতে ফেরত যেতে পারলেন না বলে আদালতে কেস করলেন, অবমাননার কেস, সেটার হিয়ারিং হতে 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 যদি 3-4 বছর 5 বছর, এই যে সুপ্রিম কোর্টে 1800 মামলা ঝুলে আছে, আর হাইকোর্টে তো 1.5 লাখ, বলেই দিলাম, তথ্য দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আপনি কতদিন মামলা চালাবেন? একটা সময় তো মনে হবে কি লাভ, ছেড়ে দেবেন, হাল ছেড়ে দেবেন। এটাই তো খেলা। তাই বারবার বলি, মামলা নয় হামলা, যেটা ভদ্রলোক, শিক্ষিত জনতা, মানুষ, ওবিডিয়েন্ট মানুষ করতে পারে না, এটা ওরা জানে, এটা ওরা জানে। তাই ঐক্যবদ্ধ হন। আবার বলি, যদিও আমি জানি আপনারা ঐক্যবদ্ধ হবেন না, ওই যে ডিভাইড অ্যান্ড রুল, মামলা করুন আর প্রার্থনা করুন, কারণ আপনারা তো ঐক্যবদ্ধভাবে সেরকম ভাবে যাকে বলে জবাব দিতে পারবেন না। তাহলে ওই হাত জোর করে নিয়তির কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন স্বাভাবিকভাবে, মসৃণভাবে আপনাদের এই ফিরিয়ে নেওয়া হয় আগের চাকরিতে। সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে যেন আপনাদের ফিরিয়ে নেওয়া হয় সবাইকে, এই প্রার্থনা করুন। সেটা হলেই ভালো। তবে হাওয়া তেমন মনে হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, অনেক ইচ্ছে করলেই করা যেত, এপ্রিলের পরে কতগুলো মাস চলে গেল। আর যদি মনে করেন মামলা করে হবে, সেই কতটা কি হবে সেটা এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। অর্থাৎ দারুণভাবে সফল জায়নের শক্তি, শিক্ষকদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে দারুণভাবে সফল। তাই এদিকেও গেল, ওদিকেও গেল। এতদিন ভেবেছিলেন, মানে যায়নি এখনো অফিসিয়ালি, হাওয়া দেখে মনে হচ্ছে যাবে। তাই বলছি, যদি এখন সত্যিকারের একটা অ্যাগ্রেসিভ প্রোটেস্ট না করতে পারেন সবাই মিলে, তাহলে কিন্তু আপনাদের জন্য আর সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করা হবে না। 20 বাও জলে চাপ দিতে হবে, মামলার চাপ, মাননীয় এসব অবমাননার মামলা তার চপ্পলে ফাঁকে ফাঁকে করে প্রচুর, কিছুই করা যায় না। কি করেছে? মামলা প্রচুর হয়ে আছে। উনি তো থোড়াই পরোয়া করেন। আদালত তার সঙ্গে আছে, কর্পোরেট তার সঙ্গে আছে, সবাই তার সঙ্গে আছে। তাহলে কি করবেন আপনি? আর রইল বাকি ওই যে এসএসসির রেজাল্ট, নভেম্বরের প্রথম সপ্তাহ, নিয়োগ নাকি জানুয়ারি, মানে 31শে ডিসেম্বরের মধ্যে হবে।
ইতিমধ্যেও তা নিয়ে অনেক মামলা হয়েছে। অভিজ্ঞতার 10 নম্বর কেন দেওয়া হবে বলে ফ্রেশাররা পথে নেমেছে, ওরাই নামিয়ে দিয়েছে। নোটিফিকেশনের মধ্যে খিচুড়ি নোটিফিকেশন, ফ্রেশার এবং অভিজ্ঞ আলাদা করে অভিজ্ঞতার জন্য 10 নম্বর, এরকম নোটিফিকেশন আগে এসএসসি করেছে কখনো? দরকার পড়েছে? এবার দরকার পড়লো এই কারণে যাতে করে সব ভুলিয়ে দেওয়া যায়, মামলা করিয়ে করিয়ে ওরাই মামলা করছে, ওদের উকিলই মামলাগুলো নিচ্ছে আর আদালত গ্রহণ করছে। আপনি যান না অন্য কোনো মামলা নিয়ে, আপনার মামলা দ্রুত সুক্তরা খুঁজে যাবে। কিন্তু এইসব মামলা ঝপাঝপ হচ্ছে, আদালত ফটাফট গ্রহণ করছে, তাদেরই লোকজন করাচ্ছে যাতে করে সব ঘেটে গুলিয়ে দিয়ে আলটিমেটলি থিতিয়ে দেওয়া যায়। তারপরে তো ভোট আসছে, নতুন খেলা হবে, নতুন ব্যাপার আসবে, নতুন ঘটনা ঘটানো হবে, তারপরে সব কিছু থিতিয়ে যাবে আস্তে আস্তে। লড়াইয়ের মনোবল, মামলার টাকা, অর্থ সব চলে যাবে। তারপরে কি? অসহায় আত্মসমর্পণ, যেটা করেই বসে আছেন আপনারা। তাই আবার বলবো, সুপ্রিম কোর্ট বলেছে বলে 31 ডিসেম্বরের মধ্যেই আপনাদের সবাইকে নিয়োগ দেওয়া হবে, হলে ভালো, কিন্তু কি হতে পারে আমি বহু আগেই বলেছি। কিন্তু আমি বলতে চাইছি, ওই আশায় বসে না থেকে চাপ অব্যাহত রাখুন ঐক্যবদ্ধ হয়ে, সবাই মিলে, শিক্ষক নির্বিশেষে। এদিকে টেটের খাড়া ঝুলছে, টেট দিয়ে ছাঁটাই করবে আসলে, বহু আগেই বলেছি। চাপ সৃষ্টি করুন। আদালত বলেছে বলে নিয়োগ হয়ে যাবে, মাননীয়া করবেন, এমন নিশ্চিন্ত জীবন কাটাবেন না। তারপরে যখন হবে না, তখন কি হবে? হলো না, নিয়োগ হলো না, তখন আপনারা কি করবেন? আদালতে যাবেন, গিয়ে আদালত তখন কি বলবে? ওকে, নন কমপ্লায়েন্স কেস করুন, আদালত অবমাননার কেস করুন। কি আবার সেইখানে গিয়ে শূন্য। যেমন করে সুপ্রিম কোর্টের নির্দেশেই পুরনো চাকরিতে ফেরত যেতে পারছেন না বলে আদালতের দ্বারস্থ হওয়া অসহায় শিক্ষক শিক্ষিকাদেরকে সুপ্রিম কোর্ট এই নিদান দিচ্ছেন, আদালত অবমাননার কেস করুন। একই রকম ভাবে আপনাদেরও নিদান দেবেন মহামান্য সুপ্রিম কোর্ট, কেস করুন, আদালত অবমাননার কেস করুন।